সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ অপরাহ্ন। আমি অসীম সরকার। আগামী 40 থেকে 45 মিনিট ক্লোদিং বিষয়টির ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। লাইনিং, ইন্টারলাইনিং এবং ফাস্টনিং এই সম্বন্ধে আলোচনা করব। লাইনিং, ইন্টারলাইনিং এবং ফাস্টনিং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার পূর্বেই শুরুতেই যে জিনিসটা বলা দরকার বা অত্যন্ত প্রয়োজনীয় যে বিষয়টা সেটা বলা দরকার, প্রয়োজন বলে মনে করছি, সেটি হচ্ছে যে কোনো পোশাক তৈরি করতে গেলে সর্বপ্রথম আমাদের প্রয়োজন যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা মাধুর্যতা বা পোশাকের একটা সৌন্দর্যতা আনায়ন করা। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে অর্থাৎ পোশাক তৈরির ক্ষেত্রে সৌন্দর্য আনায়ন করার বিকল্প কিছু নেই। একটা পোশাক যখন ক্রেতাকে বেশি আকর্ষণ করবে তখনই পোশাকটা ক্রেতার নিকট যখনই আকর্ষণীয় হয়ে উঠবে তখনই কিন্তু ক্রেতা পোশাকের প্রতি আকৃষ্ট হবে। তো সুতরাং একটি পোশাককে সুন্দর করে গড়ে তোলার বিকল্প নেই। তো পোশাককে সুন্দর করে গড়ে তুলতে গেলে বা সুন্দর করতে গেলে যে বিষয়টা প্রয়োজন সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই বিষয়গুলোই হচ্ছে লাইনিং, ইন্টারলাইনিং এবং ফাস্টনিং। লাইনিং এটা হচ্ছে এক ধরনের অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজটাকে বলা হচ্ছে একটি সৌন্দর্য বর্ধনকারী বা আকৃতি প্রদানকারী একটি অ্যাক্সেসরিজ বা উপাদান। তাহলে এই লাইনিংটা কি? এই লাইনিংটা হচ্ছে দুই পরতা কাপড়ের মধ্যখানে কাপড় নয় এমন বিশেষ এক ধরনের কাপড়ের উপস্থিতি থাকবে, এটি হচ্ছে লাইনিং। এটা পোশাকের নির্দিষ্ট একটি কাঙ্ক্ষিত শেপ প্রদান করতে সহায়তা করে থাকে। আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আসলে লাইনিংটা কি। এটা হচ্ছে এক ধরনের কাপড় যেটা স্লিপারি বা পিচ্ছিল জাতীয় একটু থাকবে, তারপরে সেই সঙ্গে কি করবে, নরমও হতে পারে, শক্তও হতে পারে, সেই সঙ্গে কি করবে, এটা পোশাককে সৌন্দর্য বৃদ্ধি করতে সহায়তা করবে সে প্রদান করার মাধ্যমে। আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি, আমরা অনেকেই কিন্তু এই জায়গাটা বা এই জিনিসটা চিনি। হ্যাঁ, আমরা যদি একটু বোর্ডের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমি একটি শার্টের চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি। লাইনিংয়ের যে ব্যবহার কোথায় করা হয় এই জায়গাটুকু বোঝানোর জন্য, নিশ্চিত করার জন্য চিত্রটা অঙ্কন করা হয়েছে। আমরা প্রত্যেকেই লক্ষ্য করে দেখব যে আমাদের যে একটি শার্ট আছে এই শার্টের এই জায়গাটুকু আমরা কি বলে থাকি, বাটন স্ট্যান্ড বা বোতাম ঘর। এই বোতাম ঘর তৈরিতে এই এক ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে। আমরা হাত দিয়ে যদি কারো কাছে থেকে থাকে বা আমরা পরিধান করি যে সমস্ত পোশাকগুলো, এই ধরনের শার্টগুলোর ভিতরে যদি আমরা একটু হাত দিয়ে অনুভব করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে ভিতরে এক ধরনের একটা শক্ত পদার্থের উপস্থিতি আছে তুলনামূলক কাপড়ের থেকে। কাপড় অর্থাৎ মূল কাপড়, যেটা মূল কাপড় থেকে কিন্তু একটু শক্ত। আবার যদি পক্ষান্তরে চেষ্টা করি যে আরেকটু ভিন্নভাবে, অর্থাৎ উপরের দিকে শার্টের যে কলার বা কলার স্ট্যান্ড আছে, আমরা সেখানে যদি আবার তাকাই তাহলে দেখা যাবে সেটা কিন্তু তুলনামূলক বাটন স্ট্যান্ড অর্থাৎ বোতাম ঘরের যে অংশটা আছে
এই অংশ থেকে তুলনামূলক এই অংশটা বেশি শক্ত এবং সুদৃঢ়। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনটার নাম কি দিব, বুঝতে পারতেছি না, তাই না? তো বিষয়টা হচ্ছে যে অংশটা আমি এই শার্টটা আঁকানোর পিছনে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি দুটি অংশই যেন সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করতে পারি, সেই জন্যই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মূল কাপড় আছে, এই মূল কাপড়ের উপরে এবং নিচে দুই পরতা কাপড়ের মাঝখানে এক ধরনের পাতলা কাপড় জাতীয় পদার্থ ব্যবহার করা হয়েছে, যেটা তুলনামূলক কিন্তু কি নরম, আবার কাপড়ের থেকে একটু শক্ত। এই জিনিসটাকে বলা হচ্ছে কি লাইনিং। তাহলে এই জায়গায় যে উপাদানগুলো ব্যবহার করা হয়ে থাকে, শুধু এই জায়গায় না, আরও বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। আমরা ফর এক্সাম্পল হিসাবে এই জায়গাটাই ধরে নিচ্ছি, একটি শার্টকে কল্পনা করে এখান থেকে ধরে নিচ্ছি। তাহলে বাটন স্ট্যান্ডের মধ্যে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি লাইনিং। তাহলে লাইনিং সম্বন্ধে আমরা বুঝলাম। এবারে আমরা দেখব যে ইন্টারলাইনিংটা কি। এই যে কলারের যে জায়গাটুকু, কলার ব্যান্ড নির্দিষ্ট একটি কাঙ্ক্ষিত শেপ বা আকৃতি প্রদান করার জন্য দুই পরতা কাপড়ের মাঝখানে যখন এক ধরনের উপাদান ব্যবহার করা হয়ে থাকে, সেটা সেলাই করেও লাগানো যেতে পারে, আবার ফিউজিং হয়ে থাকলে ফিউজ করেও লাগানো হতে পারে, বা রেজিন জাতীয় পদার্থ ব্যবহার করেও লাগানো যেতে পারে। তো এই ধরনের যে পদার্থগুলো আছে বা এই ধরনের যে উপাদানটা এই দুই পরতা কাপড়ের মাঝখানে, অর্থাৎ একটি শার্টের কলারে ব্যবহার করা হচ্ছে, এই ধরনের উপাদান অর্থাৎ দুই পরতা কাপড়ের মাঝখানে যে উপাদানটা আছে সেই উপাদানটার নাম হচ্ছে কি ইন্টারলাইনিং। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে লাইনিং এবং ইন্টারলাইনিং দুটার মধ্যে পার্থক্যটা কোথায়। একটি কি করবে, শেপ তৈরি করার জন্য বাটন স্ট্যান্ড একটা সোজা সমান্তরাল রাখা একটা প্রয়োজন, যার কারণে আমরা তুলনামূলক কম শক্ত যে উপাদানটা ব্যবহার করেছি সেটা আমরা লাইনিংকে ব্যবহার করেছি। অর্থাৎ এখানে এত বেশি শক্তিশালী করার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি শক্তিশালী করি তাহলে সুদৃঢ় করি, তাহলে দেখা যাবে কি এটা হয় পোশাকের যে সঠিক গুণগত মান বা পরিধানকারীর যে কমফোর্ট ফিল করা বা সুবিধা যেটা, সেই সুবিধা থেকে কিন্তু অনেকটাই বিমুখ হয়ে যাবে। তাহলে পক্ষান্তরে আবার যদি আমরা কল্পনা করি যে এই কলারের ভিতরে দুই পরতা কাপড়ের মধ্যে যে অংশটা আছে সেটা তুলনামূলক অনেক শক্ত এই কাপড়ের থেকে বা এই অংশের থেকে। এটার কারণ হচ্ছে কি, কলারটা আমরা দেখব যে নির্দিষ্ট একটা আকৃতি বা শেপ সবসময় বজায় রাখছে। তো এই ধরনের এই বজায় রাখার জন্য এই কলার যদি কোনো পোশাকের কলার বা শার্টের যদি একটা কলার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখব কি ওটা অনেকটাই গুণগত মানটা নষ্ট হয়ে যায় এবং রুচিসম্মত অবস্থা থাকে না পরিধান করার মতো। তো সেক্ষেত্রে এই অংশগুলোতে কিন্তু এই ধরনের ইন্টারলাইনিংগুলো ব্যবহার করা হয়, যাতে এটা দীর্ঘদিন একটা নির্দিষ্ট শেপ বা আকৃতি প্রদান করতে পারে। তো এই হচ্ছে মূলত লাইনিং এবং ইন্টারলাইনিং। তাহলে আমরা একটু সংজ্ঞা জেনে নেই যে দুই পরতা কাপড়ের মাঝখানে যখন একটি কাপড় অপেক্ষা তুলনামূলক শক্ত এবং মোটা কাপড় সেলাই করে সংযোজন করা হবে, তখন তাকে লাইনিং বলা হবে। আবার ইন্টারলাইনিংয়ের সংজ্ঞাটা একটু দেখে নেই যে দুই পরতা কাপড়ের মাঝখানে কাপড় থেকে তুলনামূলক শক্ত এক ধরনের কাপড় সেলাই করে অথবা আঠা জাতীয় পদার্থ দিয়ে সংযোজন করে যখন লাগানো হবে, এই ধরনের উপাদানকে বলা হচ্ছে কি ইন্টারলাইনিং। তাহলে আমরা লাইনিং এবং ইন্টারলাইনিং সম্বন্ধে মোটামুটি একটা স্পষ্ট ধারণা পেলাম। এ পর্যায়ে এই ইন্টারলাইনিংয়ের এবং লাইনিংয়ের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, যে বৈশিষ্ট্যগুলো না থাকলে আমরা পোশাকে কখনোই এটাকে ব্যবহার করতে পারবো না বা ব্যবহার করা যাবে না। তো সর্বোপরি যে সবার প্রথমেই যে বৈশিষ্ট্যটা এর মধ্যে থাকতে হবে, আমরা যে ইন্টারলাইনিংটা ব্যবহার করেছি
এবং লাইনিংটা ব্যবহার করেছি, এবং এই লাইনিংয়ের কাপড় এবং যে শার্টের কাপড়, অর্থাৎ যে ধরনের পোশাক তৈরি করছি সেই ধরনের পোশাকের কাপড় আর লাইনিংয়ের কাপড় যদি একই ধরনের ফাইবার দিয়ে তৈরি করা হয়ে থাকে সেটা সবচেয়ে উৎকৃষ্ট, অর্থাৎ এই বৈশিষ্ট্যটা এদের মধ্যে থাকতে হবে। 1 নাম্বার। এটা ইন্টারলাইনিংয়ের ক্ষেত্রেও কিন্তু একই রকম। কারণটা কি, যদি আমরা পলিএস্টার টাইপ দিয়ে করে থাকি সেক্ষেত্রে যদি পলিএস্টার টাইপেরই যদি এটাও হয়ে থাকে সেক্ষেত্রে সবচেয়ে ভালো বন্ডিংটা তৈরি হবে। দ্বিতীয়ত যে বিষয়টা থাকা উচিত যে ইন্টারলাইনিং বা লাইনিং যখন আমরা পোশাকে ব্যবহার করছি তখন যে বিষয়টা থাকা দরকার সেটা হচ্ছে যে এদের মধ্যে বন্ডিং ক্ষমতা, অর্থাৎ কাপড় থেকে যেন ফুলে না ওঠে। আমরা দেখতে পাবো যে কিছু নিম্নমানের ইন্টারলাইনিং কিছু নিম্নমানের পোশাকে ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো দেখা যায় অনেক সময় ব্যবহারের ফলে কি হয়ে যায়, কাপড় থেকে বা মূল কাপড় থেকে ইন্টারলাইনিংটা আলাদা হয়ে আসে বা ফুলে থাকে, দেখতে একটা বিশ্রীকর অবস্থা তৈরি হয়, তাতে পোশাকের সৌন্দর্য নষ্ট হয়, যে কারণেই পোশাকটা কিন্তু গুণগত মান হারিয়ে ফেলে। তো এই ধরনের বৈশিষ্ট্যগুলো যেন না থাকে সেটাও লক্ষ্য করতে হবে, অর্থাৎ কাপড় যেন ইন্টারলাইনিংয়ের সঙ্গে সবসময় বন্ডিংটা ঠিক রাখে এই ধরনের অবস্থা তৈরি করতে হবে, সেটা সেলাই করেই হোক আর রেজিন দিয়েই হোক। এরপরে যে বিষয়টা থাকতে হবে যে লাইনিং এর কালার বা ইন্টারলাইনিংয়ের কালার বা রং যেটাকে বলা হচ্ছে, দুটোরই রং কি করতে হবে, পাকা থাকতে হবে। এমনটা হওয়া যাবে না যে আমরা ইন্টারলাইনিং ব্যবহার করলাম, ইন্টারলাইনিংয়ে যখন পানি দ্বারা ধৌত করলাম দেখা যাচ্ছে ইন্টারলাইনিংয়ের কালার এসে মূল কাপড়টাকে নষ্ট করে দিচ্ছে, এরকমটা কিন্তু কখনোই আমাদের কাঙ্ক্ষিত নয়। আবার পক্ষান্তরে ইন্টারলাইনিংয়ের ক্ষেত্রেও কিন্তু একই রকম, যে ইন্টারলাইনিং যে ধরনের কালার ব্যবহার করছি অথবা এই ধরনের কালার ব্যবহার করছি, এটা কালার শুষে নিয়ে ইন্টারলাইনিংটা হয়তো বা অতিরিক্ত রঞ্জিত হয়ে গেছে, যেটা কিন্তু দেখতে দৃষ্টিকটু হবে। আবার পক্ষান্তরে দেখা যাবে যে ইন্টারলাইনিংয়ের কালার যদি কাপড়কে প্রভাবিত করে সেটাও কিন্তু আমাদের প্রত্যাশিত নয়। তাহলে কি হতে হবে যে দুটোরই রং যেন পাকা থাকে, একটি যেন আরেকটিকে প্রভাবিত করতে না পারে, অর্থাৎ রঞ্জিত করতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রেখে ইন্টারলাইনিং ব্যবহার করতে হবে। এরপরে আসি যে যেহেতু লাইনিং ইন্টারলাইনিং সাধারণত পোশাকে ব্যবহার করা হয়ে থাকে, এই পোশাকগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্লিনিং করার প্রয়োজন পড়ে থাকে। 1 নম্বরে হচ্ছে পানি দ্বারা ধৌত করা হয়ে থাকে, দ্বিতীয় যে ড্রাই ক্লিনিং করা হয়ে থাকে। তো এই যে দুইটি প্রসেস, ক্লিনিং প্রসেস, ইন্টারলাইনিংগুলো এমন গুণাবলীর বা বৈশিষ্ট্যের হতে হবে যখন আমরা কোনো ড্রাই ক্লিনিংয়ের জন্য ড্রাই কেমিক্যাল ব্যবহার করে ওয়াশ করব, যেন এর সঙ্গে বিক্রিয়া করে কাপড়টা যেন ধ্বংস হয়ে না যায় বা দৃষ্টিকটু না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে যে বিষয়টা আসছে যে ইন্টারলাইনিংয়ের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের অবস্থা, আমরা সেলাই করেই ব্যবহার করি অথবা রেজিন দ্বারাও ব্যবহার করে থাকি। যদি এটা সঠিক গুণগত মানের না হয় সেক্ষেত্রে দেখা যাবে পানি দ্বারা ধৌত করার সময় কিন্তু কি হচ্ছে, ইন্টারলাইনিং তার গুণগত যে কার্যক্ষমতা থাকার কথা সেটা কিন্তু হারিয়ে ফেললে পোশাকটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। সুতরাং পোশাকে ব্যবহারের আগে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো আমাদের দেখে নিতে হবে যে কতটুকু স্টেবল, কতটুকু এটা সামঞ্জস্যপূর্ণ, সেটা আমাদের দেখে ব্যবহার করতে হবে। তো এই ছিল মোটামুটি লাইনিং এবং ইন্টারলাইনিংয়ের কিছু বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। এবারে আমরা একটু যাব যে ইন্টারলাইনিংয়ের শ্রেণীবিভাগ সম্বন্ধে জানার জন্য। আমরা এতক্ষণে জানলাম যে লাইনিং কি, লাইনিং কোথায় ব্যবহার করা হয়, ইন্টারলাইনিং কি, কোথায় ব্যবহার করা হয়, এবং ইন্টারলাইনিং এবং লাইনিংয়ের কিছু বিশেষ বৈশিষ্ট্য যেটা না থাকলে এটা কখনোই পোশাকে ব্যবহার করা যাবে না। এ পর্যায়ে আমরা জানবো যে ইন্টারলাইনিংয়ের শ্রেণীবিভাগ। আসলে লাইনিংয়ের কোনো শ্রেণীবিভাগ নেই, এ কারণেই যে লাইনিং এক ধরনেরই হয়ে থাকে। এটা হতে পারে বিভিন্ন ফাইবারের হতে পারে। আমাদের যে কাপড়টা, মূল কাপড়টা, পোশাকের মূল কাপড়টা যে ধরনের ফাইবারকে রেকমেন্ড করে ঠিক অনুরূপ কাছাকাছি ওই ধরনের ফাইবার দিয়েই কিন্তু এক ধরনের মোটা, অপেক্ষাকৃত মোটা কাপড় ব্যবহার করা হয়ে থাকে, যেটাকে আমরা লাইনিং বলে থাকি। তো এটার আর কোনো শ্রেণীবিভাগ নেই, এটা সাধারণত সেলাই করেই লাগানো হয়ে থাকে। আর ইন্টারলাইনিংটা হচ্ছে কি, এই ইন্টারলাইনিংটা আমরা দেখতে পাই যে দুই ধরনের ইন্টারলাইনিং পাওয়া যায়, একটা হচ্ছে সিউন ইন্টারলাইনিং আর একটা হচ্ছে কি ফিউজেবল ইন্টারলাইনিং। সিউন ইন্টারলাইনিং, আসলে সিউন ইন্টারলাইনিংটা কি? সিউন ইন্টারলাইনিং হচ্ছে
যে ধরনের ইন্টারলাইনিং আমরা পোশাকে সেলাই করে ব্যবহার করব, অর্থাৎ সেলাই করে কোনো অংশে সংযোজিত করব, দুই পরতা কাপড়ের মাঝখানে সেলাই করে সংযোজিত করা হবে, এই ধরনের ইন্টারলাইনিংকে সিউন ইন্টারলাইনিং বলা হয়ে থাকে। কারণ সেলাই কেন করা হচ্ছে, যে ধরনের ইন্টারলাইনিংয়ে ব্যবহার করি না কেন সেলাই করতেই হবে, অথবা কিছু কিছু পোশাক আছে সৌন্দর্যের খাতিরে সেখানে সেলাই নাও করা হতে পারে। তো সিউন ইন্টারলাইনিং এটা সেলাই না করলে আমরা কখনোই এটা সংযোজন করতে পারবো না। এখানে কোনো আঠা বা রেজিন জাতীয় পদার্থ ব্যবহার করা হয় না, যার কারণে এটাকে সরাসরি এই ধরনের ইন্টারলাইনিংগুলোকে সেলাই করেই সংযোজিত করা হয়। আর পক্ষান্তরে যদি আমরা ফিউজেবল ইন্টারলাইনিংয়ের সংজ্ঞার কথা বিবেচনা করি, তাহলে ফিউজেবল ইন্টারলাইনিংটা কি? এই ধরনের ইন্টারলাইনিংয়ের উপরে এক ধরনের রেজিন কোটিং থাকে বা রেজিনের একটা প্রলেপ থাকে, যেটা তাপ এবং চাপ দুটো জিনিস প্রয়োগ করলে এই রেজিনটা গলে গিয়ে কাপড়ের সঙ্গে স্থায়ীভাবে দৃঢ়ভাবে একটা বন্ডিং সৃষ্টি করে, একটা পর্যায় তৈরি করে, যেটা কাপড়ের সঙ্গে লেগে থেকে কাপড়টাকে, ওই অংশটাকে একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করতে সক্ষম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ইন্টারলাইনিং কত প্রকার। ইন্টারলাইনিং দুই প্রকার, আমরা একটু লিখেই দিই তাহলে। ইন্টারলাইনিং সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে কি সিউন ইন্টারলাইনিং, অন্যটি হচ্ছে ফিউজেবল। ফিউজেবল ইন্টারলাইনিং। তাহলে ইন্টারলাইনিং দুই প্রকার, একটা হচ্ছে সিউন ইন্টারলাইনিং, অন্যটি হচ্ছে ফিউজেবল ইন্টারলাইনিং। তাহলে এই সিউন ইন্টারলাইনিং কিভাবে সংযোজন করতে হয়? পোশাকে যখন আমরা সিউন ইন্টারলাইনিং সংযোজন করব তখন এটা সেলাই করতে হবে, সেলাই করে সংযোজন করতে হবে দুই পরতা কাপড়ের মাঝখানে। এবং ফিউজেবল ইন্টারলাইনিং কী করতে হবে? এটা তাপ এবং চাপের মাধ্যমে, অর্থাৎ রেজিন যে জাতীয় পদার্থটা থাকবে সেটাকে গলিয়ে মূল কাপড়ের সঙ্গে আটকিয়ে দিতে হবে। তো এই হলো আমাদের ইন্টারলাইনিংয়ের প্রকার ভেদ বা শ্রেণী বিভাগ। এগুলো কিভাবে কাজ করে সেটাও আমরা দেখলাম। এই ফিউজেবল ইন্টারলাইনিংটা এখানেই শেষ নয়। আমরা জানি বিভিন্ন ধরনের কোটেডের পাওয়া যায়, ইন্টারলাইনিং পাওয়া যায়। এই ফিউজেবল ইন্টারলাইনিং আবার মূলত 6 প্রকারের হয়ে থাকে। এই 6 প্রকার ফিউজেবল ইন্টারলাইনিংগুলো কি কি আমরা একটু বর্ণনা সহ দেখব। সর্বপ্রথম যে ধরনের ফিউজেবল ইন্টারলাইনিংয়ের কথা বলবো সেটা হচ্ছে যে পলিইথিলিন কোডেড ইন্টারলাইনিং। পলিইথিলিন কোডেড ইন্টারলাইনিং, আমরা নাম থেকেই বুঝতে পারছি যে পলিইথিলিন কোডেড ইন্টারলাইনিং, অর্থাৎ এক ধরনের ইন্টারলাইনিং থাকবে। এটাকে যদি আমরা কল্পনা করি যে এটা হচ্ছে একটি ইন্টারলাইনিং কাপড়, এটা হচ্ছে এক ধরনের কাপড়, অপেক্ষাকৃত মোটা এবং শক্ত কাপড়, যেটাকে আমরা বলছি ইন্টারলাইনিং। তো এই ধরনের ইন্টারলাইনিংয়ের ক্ষেত্রে দেখা যাবে যে ইন্টারলাইনিংয়ের উপরে যে রেজিন জাতীয় যে পদার্থটা আমরা বলছিলাম যে ফিউজেবল, অর্থাৎ যেটা ফিউজ করা যায়, গলানো যায়, সেটাই হচ্ছে কি ফিউজেবল। হ্যাঁ, তো এই ফিউজ করা যায় এমন জিনিস আমরা জানি যে পলিইথিলিন বা পলিথিনকে যদি আমরা পোড়াই তাহলে বা তাপ দিই তাহলে কি হয়, গলে যায় নাকি? তো এই ধরনের যে টাইপ পলিইথিলিন, যে পলিথিন টাইপ আমরা যেটা বলছি, এই পলিইথিলিনের একটা প্রলেপ বা আস্তর কোডেড এর উপরে যখন দেয়া হয় তখন তাকে বলা হচ্ছে কি পলিইথিলিন কোডেড ইন্টারলাইনিং। অর্থাৎ রেজিন বা আঠা যেটা পদার্থ বলছি সেটা এই পলিইথিলিন টাইপ যখন ব্যবহার করা হবে, রেজিন ব্যবহার করা হবে, তখন সেটাকে পলিইথিলিন কোডেড ইন্টারলাইনিং বলা হবে। এই পলিইথিলিন কোডেড ইন্টারলাইনিং এটা যে কোনো ইন্টারলাইনিংয়ের ক্ষেত্রেই যে এটার স্ট্রেংথ বা শক্তি কীরকম হবে সেটা নির্ভর করবে এই প্রলেপটা কীরকম, রেজিনটার প্রলেপটা কীরকম। রেজিন একেবারে মাত্রা অতিরিক্তও দেয়া যাবে না, যেটা আমাদের পরবর্তীতে অসুবিধার সৃষ্টি করতে পারে। মাত্রা অতিরিক্ত দেয়া যাবে না এখানে কি, তবে একেবারে কমও দেয়া যাবে না, একটা আদর্শ পর্যায়ে রাখতে হবে। এখন যদি আমরা এখানে কম রেজিন দিই তাহলে আঠা তুলনামূলক কমই হবে,
যদি আমরা পক্ষান্তরে বেশি রেজিন অর্থাৎ আদর্শ পরিমাণে রেজিন ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু কি হবে, এক্সট্রেন্থটা একটা আদর্শ মানেরই আমরা এক্সট্রেন্থ পাবো, অর্থাৎ শক্তি এখান থেকে পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে পলিইথিলিন টাইপ ইন্টারলাইনিং কাকে বলা হবে। যখন কোনো ইন্টারলাইনিংয়ের রেজিন হিসেবে পলিইথিলিনকে ব্যবহার করা হবে তখন সেটা পলিইথিলিন কোডেড ইন্টারলাইনিং বলা হবে। এরপরে পলিপ্রোপাইলিন কোডেড ইন্টারলাইনিং। তাহলে এই ধরনের যে ইন্টারলাইনিংয়ের কাপড়টা থাকবে তার উপরে যখন পলিপ্রোপাইলিন কোড, এই পলিপ্রোপাইলিনের রেজিনের একটা কোড তৈরি করা হবে। কোড বলতে বোঝানো হচ্ছে যে একটা আস্তর বা প্রলেপ, একটা আস্তর বা প্রলেপ যখন এই ধরনের ইন্টারলাইনিংয়ের উপরে দেয়া হবে তখন তাকে বলা হবে কি পলিপ্রোপাইলিন কোডেড ইন্টারলাইনিং। এরপরে যে ইন্টারলাইনিংটি আছে সেটি হচ্ছে পলিঅ্যামাইড কোডেড ইন্টারলাইনিং। খুবই সহজ, ফিজিবল ইন্টারলাইনিংগুলো কিন্তু খুবই সহজ, শুধু নামগুলো 6টা নাম মনে রাখতে হবে। 6টা নাম মনে রেখে ওর উপরে সংজ্ঞার উপরে এই বিষয়গুলো দিয়ে দিলেই যথেষ্ট। আমরা একটু আগে বলছিলাম যে পলিপ্রোপাইলিন কোডেড ইন্টারলাইনিং, এই ধরনের ইন্টারলাইনিং প্রায় সব ধরনের পোশাকই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে এটি ব্যবহার করা হয় যেগুলো পোশাক পানি দ্বারা ধৌত করা হয়ে থাকে। কারণ কি, পানি দ্বারা ধৌত করলে যে কোনো আঠা বা রেজিনের ক্ষমতা কিন্তু তুলনামূলক কমে আসে। আর পলিপ্রোপাইলিন দিয়ে যদি আমরা কখনো রেজিন কোটিং করে থাকি এটা কিন্তু এই এক্সটেন্টটা পানি দ্বারা ধৌত করলেও খুব একটা বেশি ক্ষতি করতে পারে না কাপড়ের বা ইন্টারলাইনিংয়ের। সেক্ষেত্রে আমরা কিন্তু সেই ধরনের এই পানি দিয়ে পরিষ্কার করা হয় এমন ধরনের পোশাকের ক্ষেত্রে এই ধরনের ইন্টারলাইনিংয়ের ব্যবহার মোটামুটি করে থাকি। এরপরে পলিঅ্যামাইড কোটেড ইন্টারলাইনিং। তাহলে যখন কোনো ইন্টারলাইনিংয়ের উপরে পলিঅ্যামাইড রেজিন ব্যবহার করা হচ্ছে তখন তাকে বলা হবে কি পলিঅ্যামাইড কোডেড ইন্টারলাইনিং। এই ধরনের ইন্টারলাইনিং সাধারণত ব্যবহার করা হয়ে থাকে আমরা যে সমস্ত কাপড় ড্রাই ওয়াশ করে থাকি, কাপড় না দুঃখিত, পোশাক। আমরা যে ধরনের পোশাক কি করতে পারি না, কিছু ব্লেজার আছে, স্যুট আছে যেগুলো আমরা সাধারণত পানি দ্বারা ধৌত করতে পারি না, এগুলোকে কি করতে হয়, ড্রাই ক্লিন করতে হয়, অর্থাৎ শুষ্ক অবস্থায় পরিষ্কার করতে হয়। তো এই শুষ্ক অবস্থায় পরিষ্কার করার ক্ষেত্রে এই ধরনের ইন্টারলাইনিংগুলো ওই ধরনের পোশাকগুলোতে বেশি ব্যবহার করা হয়। কারণটা কি, যে এই ধরনের ইন্টারলাইনিং সাধারণত পানি পছন্দ করে না, বা এই ধরনের রেজিনটা কি করে না, পানিকে পছন্দ করে না। যার কারণে দেখা যায় যদি পানি ব্যবহার করি সেক্ষেত্রে কি ইন্টারলাইনিং থেকে মূল কাপড়টা তুলনামূলক সরে আসতেছে, অর্থাৎ যে উদ্দেশ্যে তৈরি সে উদ্দেশ্যটা আমাদের এখানে কিন্তু ব্যাহত হতে পারে। এরপরে পলিএস্টার কোডেড ইন্টারলাইনিং। তাহলে আমরা আবারও পূর্বের ন্যায়ই বলছি যে ইন্টারলাইনিংয়ের উপরে যখন পলিএস্টার টাইপের বা পলিএস্টার কোডেড রেজিন ব্যবহার করা হবে তখন তাকে বলা হচ্ছে কি পলিএস্টার কোডেড ইন্টারলাইনিং। এই পলিএস্টারটা খুবই সহজলভ্য এবং আদর্শ মানের হওয়ার কারণে এটি কিন্তু আমাদের মাঝে অ্যাভেলেবেল পাওয়া যায়, অর্থাৎ সচরাচর পাওয়া যায় এবং এটা সচরাচর ব্যবহারও করা হয়ে থাকে এবং এর স্ট্রেংথ অ্যাবিলিটি বা কার্যক্ষমতাটাও খুবই ভালো। তো এই জন্য এই যে পলিএস্টার কোডেড ইন্টারলাইনিং, কি ইন্টারলাইনিং, পলিএস্টার কোডেড ইন্টারলাইনিং, এই ধরনের ইন্টারলাইনিংকে আদর্শ ইন্টারলাইনিংও বলা হয়ে থাকে। তাহলে আমাদের আদর্শ ফিজিবল ইন্টারলাইনিং কোনটি, পলিএস্টার টাইপের ইন্টারলাইনিংকে আদর্শ ফিজিবল ইন্টারলাইনিং বলতে পারি, কারণ এটি হচ্ছে সর্বজনীন, অর্থাৎ সব ধরনের পোশাকেই এটা ব্যবহার করা যায়, সেহেতু আমরা এটাকে কিন্তু আদর্শ একটি ইন্টারলাইনিং বলতে পারি। এরপরে পিভিসি কোডেড ইন্টারলাইনিং। পিভিসি কোডেড ইন্টারলাইনিং সেটি আবার কি? পিভিসি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এটা এই পলিভিনাইল ক্লোরাইড যেটাকে বলা হচ্ছে, এই ধরনের কোডিং ব্যবহার করে যে ইন্টারলাইনিংটা তৈরি করা হবে তাকে কি বলা হবে, পিভিসি কোডেড ইন্টারলাইনিং। এরপরে আমরা যদি দেখি এই পিভিসি টাইপ কোডেড ইন্টারলাইনিংটা আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়, সাধারণত আমরা দেখতে পাই যে কোট
আমরা যে কোডগুলো পড়ে থাকি এই কোডগুলোর সম্মুখভাগে এই ধরনের ইন্টারলাইনিংগুলো ব্যবহার করা হয়। কারণ কি, পোশাকের সৌন্দর্যটা সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য এই ধরনের ইন্টারলাইনিং খুবই উপযোগী। এরপরে আমরা দেখব যে পিভিএ কোডেড ইন্টারলাইনিং। আবারও পূর্বের ন্যায় বলছি, যে ধরনের ইন্টারলাইনিংয়ের কাপড়ের উপরে প্লাস্টিসাইড পলিভিনাইল অ্যাসিটেট ব্যবহার করা হবে, অর্থাৎ পিভিএ কোডেড ইন্টারলাইনিং অর্থাৎ কোডেড রেজিন ব্যবহার করা হবে। রেজিন হিসেবে যে কোডটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে পিভিএর, অর্থাৎ প্লাস্টিসাইড পলিভিনাইল অ্যাসিটেটের দ্রবণ যখন ব্যবহার করা হবে তখন এটাকে বলা হবে কি পিভিএ কোডেড ইন্টারলাইনিং। তো এই ধরনের ইন্টারলাইনিং পানি দ্বারাও, হালকা পানি দ্বারাও ধৌত করা যায় অথবা ড্রাই ওয়াশের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। তবে এ ধরনের ইন্টারলাইনিং ড্রাই ওয়াশের ক্ষেত্রে সীমিত পরিসরেই ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, এক নম্বরে হচ্ছে যে ইন্টারলাইনিং কি, লাইনিং কি, ইন্টারলাইনিং কি। তারপরে শিখলাম যে ইন্টারলাইনিং কত প্রকার এবং এই ফিউজেবল ইন্টারলাইনিং আবার 6 প্রকার। এই 6 প্রকার ফিউজেবল ইন্টারলাইনিংয়ের বর্ণনাও কিন্তু আমরা আজকে শিখে নিলাম। তো সেই সঙ্গে আমি আরেকটি কথা বলছি যে এই ধরনের ফিউজেবল ইন্টারলাইনিংয়ের শ্রেণীবিভাগটা আমরা এই মুহূর্তে বর্ণনা করলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা প্রায় প্রতিবারই রচনামূলক প্রশ্ন হিসেবে আমাদের পরীক্ষায় থাকে। এটা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এরপরে আমরা যাব যে আমরা লাইনিংয়ের ব্যবহারগুলোও কিন্তু শিখে আসছি। বিভিন্ন ধরনের ইন্টারলাইনিং কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, লাইনিং কোথায় ব্যবহার করা হচ্ছে, ইন্টারলাইনিং কোথায় ব্যবহার করা হচ্ছে। ইন্টারলাইনিং শুধুমাত্র যে কলারে ব্যবহার করা হয় তা কিন্তু নয়। কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে? কলারে ব্যবহার করা হয়, কাপে ব্যবহার করা হয়, অর্থাৎ যে অংশটা আমাদের হাতের সঙ্গে থাকে, ফুল হাতা শার্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে এখানে এক ধরনের, এটাকে যদি আমরা বলি এটা হচ্ছে কি একটি কাফ। এটি হচ্ছে কি একটা হাতা বা কাফ। এই কাফের অংশে কিন্তু দেখা যায় এক ধরনের শক্ত আবরণ ব্যবহার করা হয়ে থাকে, যেটাকে আমরা কি বলি, ইন্টারলাইনিং বলি। তাহলে এই ধরনের ইন্টারলাইনিং শুধুমাত্র যে কলার আর কাফ এই দুই অংশেই ব্যবহার করা হবে তা কিন্তু নয়। যে অংশটাতে আমাদের একটা নির্দিষ্ট সুদৃঢ় আকৃতি প্রয়োজন, আমরা সেই অংশেই এই ধরনের ইন্টারলাইনিংগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, আমাদের অধ্যায়ের নাম ছিল লাইনিং, ইন্টারলাইনিং এবং কি ফাস্টনিং। তাহলে আমরা কি কি জানতে পারলাম? লাইনিং জানলাম, ইন্টারলাইনিং জানলাম। এরপরে কি জানবো? আসলে ফাস্টনিংটা কি? ফাস্টনিংটা হচ্ছে মূলত দুটি অংশকে, কাপড়ের দুটি অংশকে যে অ্যাক্সেসরিজগুলো বা যে উপাদানগুলো জোড়া লাগায় বা একত্রে জুড়ে রাখে, এই ধরনের উপাদানগুলোকেই বলা হচ্ছে মূলত ফাস্টনিং। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ফাস্টনিংগুলো কি? আমরা সকলেই জানি, আমাদের প্রত্যেকেরই পরিচিত এই ফাস্টনিংগুলো, হয়তোবা নামের সঙ্গে আমাদের কাজের যে অবস্থাটা সেটা পরিচিত নয়। তা আমি বলছি, একে একে বললে আমরা সকলেই বুঝতে পারবো। তাহলে আমাদের এবারের আলোচ্য বিষয় হচ্ছে কি ফাস্টনিং। এই ফাস্টনিংগুলো ব্যবহার করা হয় কোথায় কোথায়? আমরা বলছি যে কোনো দুটি অংশ জোড়া লাগানোর ক্ষেত্রে, পোশাক যখন জোড়া লাগানো হয় বা যে কোনো অংশগুলোকে দুটি অংশ একত্রে জোড়া লাগানোর জন্য বা শরীরের সঙ্গে অ্যাটাচড করে রাখার জন্য যে অংশগুলো ব্যবহার করা হয়ে থাকে বা যে উপাদানগুলো ব্যবহার করা হয়ে থাকে তাকেই ফাস্টনিং বলা হচ্ছে। তাহলে আমরা একটু দেখি ফাস্টনিংগুলো আসলে কি কি চিনতে পারি কিনা। আমরা প্রায়ই এক ধরনের উপাদান দেখে থাকি, দেখতে ঠিক এরকমটা মনে হয়। আমরা কি চিনি এটাকে? অবশ্যই চিনি। এটা হচ্ছে বোতাম। এই বোতামও এক ধরনের ফাস্টনিং। আবার দেখব যে কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকমও দেখে থাকি।
আমরা দেখে থাকি এই ধরনের অংশগুলো আমরা চিনি তো প্রত্যেকেই, নাকি? নিঃসন্দেহেই চিনি। এটি হচ্ছে একটি হুক। তাহলে এই বোতাম, হুক, আবার এক ধরনের টেপ দেখা যায়, যে ধরনের টেপে লুপ বা বাঁধন বলা হয়। এই ধরনের অংশে দেখা যায় কি এক ধরনের অংশে কি থাকে, খুবই লোমশ ভাব থাকে, আবার অন্য প্রান্তে কি থাকে, একটু কর্কশ বা শক্ত টাইপের কিছু কাটার মতো অবস্থা থাকে। তো এগুলোকে বলা হচ্ছে কি, এটা টেক্সটাইলের ভাষায় বলা হয় বেলকু, হ্যাঁ, অথবা লুপ বা বাঁধন। এগুলো দেখা যায় আমাদের বিশেষ করে লেদার যে গার্মেন্টসগুলো আছে এই ধরনের গার্মেন্টসগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ব্যাগের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, স্যান্ডেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে, শুর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ধরনের যে জিনিসগুলো আমরা প্রত্যেকে কিন্তু চিনি। এই যে অংশগুলো, এই অংশগুলোই হচ্ছে ফাস্টনিং। এই উপাদানগুলো যখন ব্যবহার করা হয় করে কোনো পোশাককে, যেমন জ্যাকেটে ব্যবহার করা হয়ে থাকে এই ধরনের টেপ, এগুলো হচ্ছে ফাস্টনিং। তাহলে আমরা ফাস্টনিংয়ের সঙ্গেও পরিচিত হলাম। তাহলে এই ফাস্টনিং, আরও ফাস্টনিং আছে, আরও এক ধরনের ফাস্টনিং আছে যেটা হচ্ছে কি জিপার বা চেইন বলে আমরা যেটাকে চিনি। চেইন বা জিপার যেটাকে বলছি আমরা, এটাও কিন্তু এক ধরনের ফাস্টনিং। কারণটা কি, এটাও কি করে, পোশাকের দুটি অংশকে উন্মুক্ত অথবা আবদ্ধ করার কাজে ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আজকের যে অ্যাক্সেসরিজগুলো, আলোচ্য যে বিষয়গুলো অ্যাক্সেসরিজগুলো ছিল, সেই অ্যাক্সেসরিজগুলো কি কি আমাদের অধ্যায়ের নাম ছিল লাইনিং, ইন্টারলাইনিং এবং ফাস্টনিং। এগুলো সম্বন্ধে আমরা পরিচিত হলাম এবং এগুলোর ব্যবহার সম্বন্ধেও আমরা জানতে পারলাম। এবারে আমরা যে জিনিসটা জানবো, ফাস্টনিং, যে ফাস্টনিংগুলো ব্যবহার করছি, যেমন আমরা ইন্টারলাইনিং ব্যবহার করলাম, লাইনিং ব্যবহার করলাম, এগুলোর কিন্তু কি জানছি আমরা, যে বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল, সে বৈশিষ্ট্যগুলো কিন্তু জেনে নিছি। এবার ফাস্টনিং, তাহলে ফাস্টনিংয়েরও কিছু বৈশিষ্ট্য আছে, এটা অবশ্যই জেনে নিতে হবে। ফাস্টনিং ব্যবহারের পূর্বে অবশ্যই যে বিষয়গুলো জেনে নিতে হবে পূর্বের ন্যায়, যে আমরা যে ধরনের বোতাম ব্যবহার করেছি সে বোতামগুলো যেন কাপড়ের সমমান হয়। অর্থাৎ কি, কাপড় আর বোতাম তো এক নয়, এটা প্লাস্টিক জাতীয় দ্রবণ, এটা হচ্ছে এক ধরনের ফেব্রিক, তাই না? এটা তো কখনোই এক ধরনের হবে না। আমি বলছি যে গুণগত মানের দিক থেকে, অর্থাৎ এমনটা বোতাম ব্যবহার করা যাবে না যেটা অল্প দিনের মধ্যেই দেখা যাচ্ছে ব্যবহার করার অল্প দিনের মধ্যেই কি হলো, ভেঙে গেল, অথবা এর কালার, রং পরিবর্তন হয়ে অন্য ধরনের রং তৈরি করলো, বা রঙের যে তারতম্য, রঙের কালার শেড যেটাকে আমরা বলি, কালার শেডের পরিবর্তন বা তারতম্য ঘটালো, এই ধরনের কোনো উপাদান বা ফাস্টনিং ব্যবহার করা যাবে না। এরপরে যে বিষয়টা আছে, আমরা এখানে মেটাল জিনিস ব্যবহার করছি, অথবা হুকগুলো সাধারণত আমরা দেখে থাকি এগুলো কি ধাতব হয়ে থাকে। আবার বিভিন্ন ধরনের বাটনও আমরা দেখতে পাই, যেটাকে শ্যাং বাটন বলে, আমরা যেটাকে পরিচিত টিপ বাটন বলে, টিপ বোতাম বলে আমরা যেটার সঙ্গে পরিচিত। এই অংশটাও কিন্তু দেখা যায় এক ধরনের ধাতব বা মেটাল অংশ। তো এটা দেখা যায় পানির সংস্পর্শে আসে, পোশাক কিন্তু পানি দ্বারাই ধৌত করতে হয়। এমতো অবস্থায় যদি নষ্ট হয়ে যায় বা জং ধরে, সেটাও কিন্তু এখানে এই ধরনের ফাস্টনিং কখনোই পোশাকে ব্যবহার করা যাবে না। কারণটা কি, যদি আমরা এই ধরনের মেটাল অংশগুলোকে টিপ বোতামে ধরে নিলাম, এটা যদি ধরি, তাহলে এটাতে যদি মরিচা পড়ে সেক্ষেত্রে কাপড়টাকে কিন্তু কি করবে, নষ্ট করে দিবে। এটা আমাদের মাথায় রেখে এই ধরনের কাজ, অর্থাৎ ফাস্টনিংগুলো চুজ করতে হবে। আরেকটা বিষয়, যে কাপড়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আয়রনিংটা কিন্তু অত্যাবশ্যকীয়। কাপড় আয়রন বা ইস্ত্রি আমরা প্রত্যেকেই করে থাকি, কারণ হচ্ছে যে পোশাকটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তাহলে এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফাস্টনিংগুলো আয়রনিংয়ের ক্ষেত্রে এর মধ্যে কোনো যেন তারতম্য না দেখা দেয়, অর্থাৎ হিট দেওয়ার ফলে যেন বোতামটা গলে না যায়। আবার যদি হুক ব্যবহার করি সেক্ষেত্রে যেন হুকটারও কোনো সমস্যা না হয়, টেপ ব্যবহার করলে সেটারও সমস্যা না হয়, এবং চেইন বা জিপার জাতীয় পদার্থ ব্যবহার করলে সেটারও যেন সমস্যা না হয়। এইগুলো বিষয় আমাদের মাথায় রেখে অ্যাটাচ করতে হবে।
আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে কি ফাস্টেনিং অ্যাটাচ করার পূর্বে বা ব্যবহার করার পূর্বে এই জিনিসটাও দেখে নিতে হবে যে এগুলো কতটুকু স্থায়িত্ব রাখতে পারবে। অর্থাৎ এমন হলো যে আমরা ব্যবহার করার সময় এগুলো ভেঙে গেল বা ছিঁড়ে গেল, তখন কিন্তু কি হবে, পোশাকটার গুণগত মান নষ্ট হয়ে যাবে। এই জিনিসটাও আমাদের লাগানোর পূর্বে খেয়াল রাখতে হবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্যই বললাম যে আমরা দেখলাম যে ভাঙবে না, ছিঁড়বে না, পুড়বে না, এমন কিছু শক্ত উপাদান দিয়ে তৈরি করলাম যেটা আমাদের শরীরে পোশাক পরার পরেই কাটার মতো বিঁধতেছে বা অস্বস্তিকর একটা অবস্থা তৈরি করতেছে। এটা কিন্তু কখনোই আমাদের কাম্য নয়। অর্থাৎ কি করতে হবে, এই সমস্ত উপাদান লাইনিং ব্যবহার করি আর ইন্টারলাইনিংয়ে ব্যবহার করি অথবা ফাস্টেনিং ব্যবহার করি, যেটাই ব্যবহার করি না কেন আমাদের কি করতে হবে, এটা যেন আমাদের শরীরে আরামপ্রদ হয় এই বিষয়টা সুনিশ্চিত করতে হবে। তাহলে আমাদের যে অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করছি এই অ্যাক্সেসরিজগুলো ব্যবহারের আমরা সঠিক যে উদ্দেশ্য সেটা সাধন করতে পারব। তাহলে আমরা জানতে পারলাম আজকে লাইনিং, ইন্টারলাইনিং এবং ফাস্টেনিং এটার ব্যবহার এবং কি কি গুণগত মানের হওয়া উচিত, এই সমস্ত বিষয়গুলো আমরা আজকের ক্লাসে জানতে পারলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।